অনুষ্ঠান সুস্থ থাকুন। নমস্কার, সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? শীত কিন্তু পড়তে শুরু করেছে, তাই না? এই সময়টা একটু সাবধানে থাকবেন, আর বাড়িতে যারা আছে তাদের একটু সাবধানে রাখবেন। বিশেষ করে বাচ্চারা আর বৃদ্ধারা, এরাই কিন্তু নানা ধরনের আধিব্যাধির শিকার বেশি হন। বিশেষ করে যারা বৃদ্ধা তারা হয়তো ভাবেন যে তাদের আগের মতোই বয়স আছে, কাজেই তারা আগে যা করেছেন এখনও তাই করতে পারবেন। আগে যেমন তারা সোয়েটার টোয়েটার পরেননি, পায়ে মোজা পরেননি, এখনও সেইভাবেই চলে যাবে, তা কিন্তু চলে না। বয়স একটা খুব সাংঘাতিক জিনিস, কিন্তু সাবধানে থাকলে আবার কিছুই না, বয়স শুধু দুটো নাম্বার। বাচ্চাদেরও সাবধানে রাখবেন। হঠাৎ করে বাইরে রোদ্দুরে বেরিয়ে গেলে সোয়েটার টুপি এগুলো পরাবেন না। আবার বাড়িতে থাকলে বা সকালের দিকে যখন ঠান্ডা থাকে তখন গায়ে একটা হালকা কিছু দিয়ে রাখবেন। এই সময়টায় খাওয়ার দাওয়ার ব্যাপারেও একটু সচেতন হতে হবে। যেমন লেবু জাতীয় জিনিস বেশি খাবেন, তাতে করে হঠাৎ করে সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো আটকাবে। শীতকালে অনেকেরই অভ্যেস থাকে ভীষণ বাইরের খাবার খাওয়া, রিচ খাবার খাওয়া। একটা দুটো দিন খাবেন না তা বলছি না, কিন্তু এটাকে প্র্যাকটিস করে ফেলবেন না। এবং বাচ্চাদেরও সাবধান করবেন, তারা যাতে এই ধরনের অভ্যেস থেকে দূরে থাকে। কারণ এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা নিয়ে আলোচনা করে নিই। আজকে এপিলেপসি দিবস, অর্থাৎ যাকে আমরা বাংলায় বলি মৃগী রোগ। এ সম্পর্কে আমরা যে খুব বেশি জানি তা কিন্তু নয়, সেই জানার চেষ্টাই আজকে আমরা করব। বলবেন আমাদের এই জেলার বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণিমা চ্যাটার্জি। ডক্টর চ্যাটার্জি, এপিলেপসি এই কথাটা আমরা খুব শুনি এবং আমরা জানি আজকে 17ই নভেম্বর, আজকের দিনটা হচ্ছে এপিলেপসি ডে। আচ্ছা, এই যে এপিলেপসি সম্পর্কে আমাদের ধারণা কিন্তু খুব স্পষ্ট না। মানে অনেক সময় দেখেছি আমরা যে এপিলেপসিকে আগেকার দিনে সেই ভূতে ধরা ইত্যাদি ইত্যাদি বলা হতো এবং একটা বীভৎস চিকিৎসা করা হতো, ওঝারা এসে করতেন। তো এপিলেপসিটা আসলে কিসের অসুখ? এপিলেপসি বা মৃগী এটা সম্পূর্ণভাবে একটা ব্রেনের অসুখ। এর সাথে ভূতে ধরা বা হাওয়া লাগা এসবের কোনো সম্পর্ক নেই। অ্যাকচুয়ালি আমাদের যে আমাদের ব্রেনের মধ্যে যে ছোট ছোট কোষগুলো আছে, যেটাকে আমরা নিউরন বলি, সেই নিউরনের মধ্যে দিয়ে একটা ইলেকট্রিক্যাল তরঙ্গ সেটা একটা সেল থেকে আর একটা সেলে পৌঁছে যায়। সারা শরীর থেকে যে সমস্ত তথ্য আমাদের ব্রেনে আসে এবং ব্রেন থেকে যে সমস্ত তথ্য আমাদের সারা শরীরে চলে যায়, সেইগুলোই একটা বৈদ্যুতিক তরঙ্গের মতো একটা কোষ থেকে আর একটা ব্রেন সেলের কোষে ছড়িয়ে পড়ে। তো এটা নর্মাল ব্রেনে সবসময় হতে থাকে প্রতি মুহূর্তে। কিন্তু এখানে এই কাজটা হওয়ার পথে যদি কোনো কারণে এই সংঘবদ্ধভাবে যে কাজটা হওয়া এইটা ব্যাহত হয় এবং একটা অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ কোনো ব্রেনের কোনো অংশ থেকে তৈরি হয়, তার ফলে যে বাইরের যে বহিঃপ্রকাশ, অর্থাৎ ব্রেনের ভেতরে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ হচ্ছে, তার ফলে শরীরে যে তার বহিঃপ্রকাশ, সেটাকেই আমরা বলি এপিলেপসি বা মৃগী। এটা কেন হয়? এটা নানা কারণে হতে পারে। এটার একটা কারণ হচ্ছে ইডিওপ্যাথিক মানে হচ্ছে যেখানে কোনো কজ খুঁজে পাওয়া যায় না। যে কারণে অনেক সময় দেখবেন এপিলেপসি পেশেন্টের সমস্ত রিপোর্ট নর্মাল, সিটি স্ক্যান, এমআরআই, ইইজি সমস্ত নর্মাল, কিন্তু তার রেগুলার এপিলেপসি হচ্ছে, মৃগী হচ্ছে। এই কজটাকে বলা হয় ইডিওপ্যাথিক কজ, যেখানে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জটা ব্রেনের মধ্যে তৈরি হচ্ছে এবং তার বহিঃপ্রকাশ হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কেন হচ্ছে সেটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আবার অনেক ক্ষেত্রে জেনেটিক কারণে, বংশগত কারণে, আগের প্রজন্মে কারুর আছে, তার থেকে জেনেটিক কারণে পরবর্তী প্রজন্মে হলো, সেটা হতে পারে। ব্রেনের মধ্যে কোনো জায়গায় বড় চোট লাগলে বা ব্রেনের মধ্যে কোনো টিউমার হলে, কোনো রক্তক্ষরণ হলে, তা রক্ত জমাট বাঁধলে, তার থেকে এই অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ বা এপিলেপসি হতে পারে। অ্যাকচুয়ালি এপিলেপসির খুব ব্রডলি যদি আমরা এপিলেপসিকে ভাগ করি,
তাহলে তার একটা হচ্ছে ইডিওপ্যাথিক এপিলেপসি, যেখানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আর একটা হচ্ছে সিমটোম্যাটিক এপিলেপসি। সিমটোম্যাটিক এপিলেপসি মানে যেখানে আমরা কারণ খুঁজে পাই, হয়তো ব্রেনের মধ্যে কোনো টিউমার আছে, কোনো স্ট্রোক আছে, বা কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি আছে, যে অ্যাবনর্মালিটিতে পার্টিকুলার ওই ধরনের জায়গায় এপিলেপসি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই এপিলেপসি সাধারণত কত বছর বয়স থেকে হতে পারে? দেখুন, এপিলেপসি একদম জন্ম থেকেই হতে পারে। মানে নিওনেটাল সিজার যেটাকে আমরা বলি, একদম নিওনেট মানে জন্ম মুহূর্তে, সেই সময় থেকে এপিলেপসি স্টার্ট হতে পারে এবং একদম মৃত্যু পর্যন্ত যে কোনো সময় হতে পারে, যে কোনো এজে যে কোনো সময় এপিলেপসি হতে পারে। আর যদি কারুর কোনো ইনজুরি হয় ব্রেনের মধ্যে, তাহলে সেই মানুষটি তারপরে, বা কোনো স্ট্রোক হলো তারপরে এপিলেপসি হতে পারে। অ্যাজ সাচ কোনো স্পেসিফিক এজ নেই, তবে কিছু কিছু পার্টিকুলার টাইপের এপিলেপসি আছে যেগুলো ইয়ং এজে হয়, যেমন জুভেনাইল মায়োক্লোনিক এপিলেপসি, জেএমই, সেগুলো ইয়ং এজে হয়। আবার কিছু এপিলেপসি আছে যেগুলো যে কোনো বয়সেই হতে পারে। আচ্ছা, বলছি যে মানে এপিলেপসির লক্ষণ কি কি দেখলে আমি বুঝবো যে এর এপিলেপসি হয়েছে বা একে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? দেখুন, এপিলেপসি বা মৃগী অনেক রকমের হয় তো, এবার বিভিন্ন রকমের এপিলেপসির বিভিন্ন রকম লক্ষণ হয়। সাধারণভাবে আমরা এপিলেপসিকে দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে জেনারেলাইজড এপিলেপসি আর একটা হচ্ছে পার্শিয়াল এপিলেপসি। এপিলেপসির আর একটা নাম হচ্ছে সিজার। তো জেনারেলাইজড সিজারের ক্ষেত্রে আমরা যেটা দেখি, মানে যেখানে আমাদের পুরো ব্রেনটা ইনভলভ, যেখানে পুরো ব্রেনটা থেকে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জ হচ্ছে, সেখানে আমরা দেখব যে পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে, পেশেন্টের মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে, পেশেন্টের হাত পা প্রচন্ড ভাবে কাঁপছে অথবা হাত পা শক্ত হয়ে গেছে, হয়তো জিভ কেটে গেছে বা মানে গাল কেটে গেছে, তারপরে পেশেন্টের নিজে থেকে পেচ্ছাপ বা পায়খানা হয়ে যেতে পারে, এবং এই সমস্ত ব্যাপারটাই কিন্তু ওই 2-3 মিনিট এরকম সময়, 1-2 মিনিট বা 2-3 মিনিট এইরকম সময় স্থায়ী থাকবে। তারপর সেটা থেমে যাবে এবং তারপরে একটা প্রলংড পিরিয়ড থাকতে পারে যে সময়টায় পেশেন্ট অজ্ঞানের মতো হয়ে থাকলো, কিন্তু অ্যাকচুয়ালি অজ্ঞান নয়, প্রচন্ড এক্সস্টেড হয়ে গেল পেশেন্ট, এবং তার ফলে সে ঘুমিয়ে রইলো বা চোখ মুজে রইলো, কিন্তু অজ্ঞানের অ্যাটাকটা ওই 1-2 মিনিট বা 3 মিনিট এরকমই থাকে। আচ্ছা আচ্ছা, এটাকে বলা হয় জেনারেলাইজড এপিলেপসি বা জেনারেলাইজড সিজার। আর এক ধরনের এপিলেপসি হয়, আরো 2 ধরনের এপিলেপসি হয়। একটাকে বলা হয় কমপ্লেক্স পার্শিয়াল এপিলেপসি। তাতে যেটা হয় সেটা হচ্ছে যে পেশেন্টের মুখটা ধরুন একটা দিকে বেঁকে যায়, চোখ পিটপিট করতে থাকে, বা লিপ স্ম্যাকিং মানে ঠোঁটটাকে বারবার, জিভটাকে বের করে ঠোঁটটাকে চাটতে থাকে, চিউইং মানে বারবার চিবোতে থাকে, এরকম কিছু। এবং তারপরে হয়তো একটা হাত কাঁপছে বা একটা পা কাঁপছে, এইরকম হতে পারে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই পার্শিয়াল এপিলেপসিটা শুরু হয়, তারপর পুরো শরীরেই সেটা ছড়িয়ে যায়, অর্থাৎ ব্রেনের পুরো ব্রেনটাতেই ছড়িয়ে যায়। সেজন্য কমপ্লেক্স পার্শিয়াল সিজার থেকে সেটা জেনারেলাইজড সিজার বা পুরো শরীরে ছড়িয়ে যাওয়া এপিলেপসি হতে পারে। আর এক ধরনের এপিলেপসি হয় যেটাকে আমরা বলি সিম্পল পার্শিয়াল সিজার। সিম্পল পার্শিয়াল সিজারে কিন্তু জ্ঞান হারায় না পেশেন্ট, সে বুঝতে পারে যে তার ঠোঁট বেঁকে যাচ্ছে বা কিছুক্ষণের জন্য সে অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু তার ভেতরে জ্ঞানটা থাকে। এই জ্ঞান থাকা যেটা, সেটাকে সিম্পল পার্শিয়াল সিজার বলে। আচ্ছা আচ্ছা, ধরুন এরকম কোন একজন মানুষ আমার সঙ্গে আমার সামনে দিয়ে হঠাৎ করে হয়তো সাইকেল থেকে পড়ে গেল কিংবা কিছু হলো, তখন দেখেছি আশেপাশের লোক তাকে এসে জুতো টুতো শোকাচ্ছে বা এরকম ধরনের কিছু। না, ওগুলো কিছুই করাবার দরকার নেই। সব থেকে বড় কথা হচ্ছে টিপিক্যালি পেশেন্টের গার্জেন যেটা করে, দাঁত খোলাবার চেষ্টা করে। এই দাঁত খোলাবার চেষ্টা করাটা এতটাই ভয়ানক, দাঁত ভেঙে যেতে পারে, পেশেন্টের যে হাতটা ভেতরে দিচ্ছে তার হাত কেটে যেতে পারে এবং পেশেন্টের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। তারপরে হাত পায়ের যে মুভমেন্ট গুলো হচ্ছে, যে আন্দোলন গুলো হচ্ছে হাত পায়ের, সেগুলোকে জোর করে থামানোর চেষ্টা করা হয়,
সেখানে হাত পা সকেট থেকে খুলে যেতে পারে, ডিসলোকেশন হতে পারে। আচ্ছা, তো হ্যাঁ, এপিলেপসির নিয়ম হচ্ছে যে যখন কোনো একটা মৃগীর অ্যাটাক হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, সেই মুহূর্তে পেশেন্টকে জাস্ট বাঁদিকে কাত করে শুইয়ে রাখা, যাতে আচ্ছা, আর সে আচ্ছা, পড়ে না যায় সেই ব্যবস্থাটা করা। জোর করে কোনো মৃগীর অ্যাটাককে থামানো যায় না, বা থামাতে গেলে উল্টো বিপত্তি হয়। জাস্ট এপিলেপসির অ্যাটাকটাকে হতে দেবেন, তারপরে হ্যাঁ, যখন থেমে গেল তখন পেশেন্টকে আস্তে আস্তে জ্ঞান ফেরানো, নিজে থেকেই জ্ঞান ফিরে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আর আরেকটা যেটা হয়, যারা ট্রিটমেন্টের আওতায় থাকে হুম, তাদের ক্ষেত্রে আমরা কিছু ন্যাজাল স্প্রে ইউজ করি, নাকে স্প্রে ইউজ করি, হ্যাঁ, যেটা হ্যাঁ, এপিলেপসির অ্যাটাক চলাকালীন নাকে স্প্রেটা দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যে অ্যাটাকটা বন্ধ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, এপিলেপসি কি সারে? অবশ্যই দেখা গেছে যে মোটামুটি 70% বা তারও বেশি এপিলেপসি হুম, সেরে যায়। অ্যাকচুয়ালি নিয়ম যেটা, সেটা হচ্ছে যে শেষ এপিলেপসির অ্যাটাকটা থেকে হ্যাঁ, টানা 5 বছর ট্রিটমেন্ট করতে হবে। আচ্ছা, অর্থাৎ আচ্ছা, আমার আজকে যদি অ্যাটাক হয় তাহলে আজকের দিনটার পর থেকে 5 বছর টানা। এবার আচ্ছা, ট্রিটমেন্ট হ্যাঁ, করাকালীন যদি আমার আবার অ্যাটাক হতেই হ্যাঁ, পারে, হ্যাঁ, সেক্ষেত্রে সেই দিনটা থেকে আবার 5 বছর গুনতে হবে। মানে কোনো কারণে ধরুন চিকিৎসাটা চালানো গেল না, ডিসকন্টিনিউড হয়ে গেল, সে হয়তো অন্য জায়গায় চলে গেছিল, সেক্ষেত্রে আবার যদি অ্যাটাক হয় আবার নতুন করে প্রথম থেকে শুরু করতে হ্যাঁ হবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ, এপিলেপসি ট্রিটমেন্টে গ্যাপ দেওয়া যায় না। মানে দেখা গেছে যে ইভেন একটা ডোজ অফ করলেও আবার এপিলেপসি ফিরে আসতে পারে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এপিলেপসি আপনি বললেন যে অনেক ধরনের আছে, কিন্তু একটা কথা সেটা হচ্ছে এই যে আমরা তো ধরনটা অন্যভাবেও দেখি একটু ডিগ্রি হিসেবে, মানে কতটা ডেঞ্জারাস কোনটা, তো এরকম কি কিছু আছে? আছে তো। হ্যাঁ, সেটা হচ্ছে যে এপিলেপসি নর্মালি সেলফ লিমিটিং, মানে আপনার এপিলেপসির অ্যাটাকটা শুরু হলো 1-2 মিনিটের মধ্যে অ্যাটাকটা শেষ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, যদি দেখা যায় যে প্রলংড এপিলেপসির অ্যাটাকটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, থামছে না, বা দুটো অ্যাটাকের মধ্যে কোনো গ্যাপ নেই, মানে একবার অ্যাটাক হলো, থেমে গেল, আবার বেশ কিছুক্ষণ আবার পর একটা কথা, আবার হ্যাঁ, অ্যাটাক হলো। হ্যাঁ, হ্যাঁ, এটাকে আমরা বলি ক্লাস্টার অ্যাটাক। হুম, কিন্তু এটার থেকেও ভয়ানক, বা সেটা ভয়ানক ক্লাস্টার অ্যাটাকটা যেখানে বারবার অ্যাটাক হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তার থেকেও ভয়ানক হচ্ছে যে এপিলেপসিটা কন্টিনিউয়াস চলতে থাকছে, দুটো এপিলেপসির অ্যাটাকের মধ্যে কোনো গ্যাপ নেই। আচ্ছা, এটাকে আচ্ছা, বলা হয় স্ট্যাটাস এপিলেপটিকাস। হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু ইমিডিয়েটলি ট্রিটমেন্ট না করলে এটা লাইফ থ্রেটনিং, মানে এটা মৃত্যু হতে পারে। আচ্ছা, তো এপিলেপসি মানে এপিলেপসি অসুখটাকে ছেলে খেলা করার মতো অসুখ নয়। এটা আচ্ছা, হ্যাঁ, জীবনঘাতী হতে পারে। হ্যাঁ, অথচ হ্যাঁ, আবার সঠিকভাবে ট্রিটমেন্ট করলে এটা একদম সেরে ভয়ের যেতে কিছু পারে, নেই, এটা হ্যাঁ, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা বলবো যে যারা এপিলেপসিতে ভোগে তারা কখনোই পুকুরে ডুবে চান করবে না, বা নদীতে ডুবে চান করবে না, সমুদ্রে হ্যাঁ, যাবে না, হ্যাঁ, আর হ্যাঁ, আগুনের কাছে যাবে না। কারণ যে কোনো সময় অ্যাটাক হতে পারে। ইভেন ওষুধ চলাকালীনও কোনো একটা সময় ব্রেনের কোনো একটা জায়গা থেকে অ্যাবনর্মাল ইলেকট্রিক্যাল ডিসচার্জের জন্য এপিলেপসির অ্যাটাক হঠাৎ করে হতে পারে। আচ্ছা, সেই জন্য হ্যাঁ, কখনোই এই প্রিকশন গুলো তাদের সবসময় নেওয়া উচিত। আচ্ছা, এই এপিলেপটিক অ্যাটাকটা কি কোনো মানসিক মানে স্টেট স্টেট অফ মাইন্ড যেটাকে আমরা বলি, মানে হঠাৎ প্রচন্ড সে শক পেলো কোনো কারণে, বা এই 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 ধরনের কি হ্যাঁ। ব্যাপারটা অ্যাগ্রাভেটেড, মানে বেড়ে যায় কি এপিলেপটিক অ্যাটাকটা? মানে হ্যাঁ, কতগুলো ট্রিগার আছে, আমরা বলি ট্রিগার, ট্রিগার, যেগুলো এক্স্যাক্টলি, এপিলেপসিকে হ্যাঁ, প্রেসিপিটেট করে। হুম, যেমন ধরুন, 1 নম্বর হচ্ছে যে ওষুধ দীর্ঘদিন না খাওয়া। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে যে স্লিপ ডিপ্রাইভেশন, মানে না ঘুমোনো, ঘুম না হওয়া, আচ্ছা, রাত্রি হ্যাঁ, জেগে ফোন দেখা, বা এমন কিছু দেখা যেখানে চোখের ওপর খুব লাইট পড়ছে অথচ বাকি ঘরটা অন্ধকার, হ্যাঁ, হ্যাঁ, ফ্লিকারিং লাইট। তারপরে মেন্টাল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন যদি হ্যাঁ, বেড়ে হ্যাঁ, যায় হ্যাঁ, তাহলেও এপিলেপসির অ্যাটাক হতে পারে। আচ্ছা, তো আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, মানসিক চাপ বাড়লেও যে লোকের এপিলেপসির প্রবণতা আছে তার ক্ষেত্রে কিন্তু এপিলেপসির অ্যাটাক হতে পারে। হ্যাঁ, আচ্ছা, এবার একটা শেষ প্রশ্ন করি, যেটা সেটা হচ্ছে যে হিস্টিরিয়া আর এপিলেপসি এই দুটো অসুখ কি এক? না, একদমই এক না। দেখতে এক, কিন্তু একদমই এক নয়, কারণ দুটো ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এপিলেপসি একটা নিউরোলজিক্যাল অসুখ, হুম, ব্রেনের অসুখ এবং নিউরোলজিক্যাল অসুখ, যেটা ট্রিটমেন্ট
আলাদা এবং সেটা ট্রিটমেন্ট ঠিক মতো না করতে পারলে পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। আচ্ছা। আর হিস্টেরিয়াকে আমরা আমাদের ভাষায় বলি ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার, যেটা একটা মানসিক অসুখ, যেটা দীর্ঘক্ষণ ধরে পেশেন্ট অজ্ঞান থাকে, দাঁত লেগে যায় কিন্তু ভেতরে জ্ঞান থাকে। পেশেন্ট বুঝতে পারে যে তার মাথায় জল দেওয়া হচ্ছে, কথা বলা হচ্ছে ইত্যাদি প্রভৃতি। এটা কখনোই প্রাণঘাতী নয়, দেখতে একই রকম। সেজন্য হিস্টেরিয়াকে অনেক সময় কনভার্সন ডিসঅর্ডার বলা হয়, যে এপিলেপসির মতোই দেখতে বলে, কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা। হিস্টেরিয়া একটা মানসিক অসুখ, মন থেকে হয়, আর এপিলেপসি কিন্তু একটা ব্রেনের নিউরোলজিক্যাল অসুখ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হিস্টেরিয়ার কি সারানো যায় এপিলেপসির মতোই ট্রিটমেন্ট করলে? হিস্টেরিয়া সারানো যায়, কিন্তু ওষুধগুলো আলাদা এবং ওষুধের সাথে কাউন্সেলিং লাগবে। কাউন্সেলিং মানে কথাবার্তার মাধ্যমে ট্রিটমেন্ট। যেহেতু মানসিক চাপ থেকে নানা রকম সাংসারিক, পারিবারিক বা বহির্গত, অন্তর্গত হিস্টেরিয়া সৃষ্টি হয়, সেহেতু কাউন্সেলিং লাগবে, তার সাথে ওষুধ চলবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যেটা বলছেন যে 5 বছর যদি কেউ টানা সঠিক পদ্ধতিতে ট্রিটমেন্ট করে, তাহলে তার আর এপিলেপসি ফিরে আসার সম্ভাবনা নেই, তাই তো? 100% গ্যারান্টি এপিলেপসিতে কেউ দিতে পারে না, তবে মোটামুটি 90% গ্যারান্টি যে তার আর এপিলেপসি ফিরে আসার সম্ভাবনা থাকে না। আচ্ছা আচ্ছা, এপিলেপসির সঙ্গে কি আমাদের যে জেনারেল আমরা যেটাকে লাইফস্টাইল বলি, তার কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, নো ডাউট। এপিলেপসি এমন একটা অসুখ যেটা কিছু কিছু ক্ষেত্রে, ধরুন আনট্রিটেড এপিলেপসি, যেখানে ট্রিটমেন্টটা হচ্ছে না, সেখানে দেখা যায় যে পেশেন্ট হোম বাউন্ড হয়ে যায়, বাড়ি থেকে বেরোতে পারে না, বা স্বাভাবিকভাবে স্বাধীনভাবে হাঁটাচলা করতে পারে না, প্রতি মুহূর্তে তার ভয় করে, সে পড়ে যায়, মাথা কেটে যায়। তো সেক্ষেত্রে তার একটা আশঙ্কা তৈরি হয়, ভেতরে ভীষণভাবে ইম্পেয়ার্ড হয়। কিন্তু যদি এপিলেপসির প্রপার ট্রিটমেন্ট করা যায়, তবে কিছু কিছু ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি থাকে, মানে যেটা কোনো ওষুধেই কাজ করে না, সেক্ষেত্রে পেশেন্টের দৈনন্দিন জীবনে যথেষ্ট প্রভাব পড়ে। ওষুধ চলবে, কিন্তু তার সত্ত্বেও কিছু কিছু অ্যাটাক হবে এবং পেশেন্টকে কখনোই একা ছাড়া যাবে না। আচ্ছা আচ্ছা, এমনি আমাদের যে সাধারণ চিকিৎসা কাঠামো, সেখানেই তো এপিলেপসির ট্রিটমেন্ট হয়, মানে কোনো রিহ্যাব বা কিছু এখানে এইসব জায়গায় কি রাখার প্রয়োজন হয়? না 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 না, কোনো রিহ্যাবে রাখার প্রয়োজন নেই। বাড়িতে রেখে ট্রিটমেন্ট করতে হবে, ওষুধগুলো নিয়মিত খাওয়াতে হবে, প্রয়োজন হলে কখনো ইনজেকশন দিতে হবে, প্রয়োজন হলে নাকে স্প্রে দিতে হবে। আচ্ছা আচ্ছা, এটাই মোটামুটি মানে বেসিক লাইন অফ ট্রিটমেন্ট। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর চ্যাটার্জি। তাহলে দেখলেন তো যে এপিলেপসি তো যে কারোরই হতে পারে, কিন্তু তাকে কিভাবে সাবধানে রাখবেন, কি ট্রিটমেন্ট করবেন, বাড়িতে তাদের ক্ষেত্রে কি সতর্কতা নেবেন। ভালো থাকবেন সবাই। সময় হয়ে গেছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।